আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পদার্থবিজ্ঞান ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার। তোমরা অনেকেই আমাকে মেসেঞ্জারে নক দিয়েছো, অনেকেই ফোন দিয়েছো, তোমাদের অ্যাসাইনমেন্ট করতে সমস্যা হয়েছে। এই কারণেই মূলত তোমাদের সামনে আজকে হাজির হয়েছি। তোমরা যে যেখান থেকে আজকে এই ক্লাসটি দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা উদ্দীপকটি আলোচনা করে নিই। উদ্দীপকে বলা হয়েছে, একটি ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো চিন্তা করো। প্রসঙ্গ কাঠামোটি মূল বিন্দু সাপেক্ষে দুটি বিন্দুর অবস্থান যথাক্রমে পি এবং কিউ, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। পি ও কিউ বিন্দুর অবস্থান ভেক্টরকে যথাক্রমে পি ও কিউ দ্বারা নির্দেশ করো। অর্থাৎ দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে হবে এবং তাদেরকে একটাকে পি দ্বারা একটাকে কিউ দ্বারা নির্দেশ করতে হবে। পি বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয় করো বলা হয়েছে, এবং পি কিউ এর সমান্তরালে একটি একক ভেক্টর নির্ণয় করো। তাহলে প্রথমে আমি পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করব এখানে। এবং অবস্থান ভেক্টর আসলে কি? যে ভেক্টরের সাহায্যে মূল বিন্দু থেকে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় তাই হচ্ছে অবস্থান ভেক্টর। আমরা ধরে নিই যে এখানে এরকম একটা স্থানাঙ্ক, একটা হলো এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং এটা হচ্ছে মূল বিন্দু ও। মূল বিন্দু স্থানাঙ্ক 0 0 0 আমরা সবাই জানি। তাহলে যদি এখানে একটা বিন্দু থাকে, যে বিন্দুটির অবস্থান মনে করি এ, তাহলে এক্স ওয়াই জেড, এই বিন্দুটাকে আমরা অবস্থান নির্ণয় করব। তাহলে সেক্ষেত্রে ও এ হবে অবস্থান ভেক্টর। এটাকে আমরা আর দ্বারাও প্রকাশ করতে পারি। তাহলে আমরা কি করতে হবে? এই বিন্দু স্থানাঙ্ক থেকে এই মূল বিন্দু স্থানাঙ্ককে বিয়োগ করতে হবে। তাহলে কিন্তু আমরা এই ভেক্টরটা পেয়ে যাব। অর্থাৎ এক্স বিয়োগ 0 প্লাস ওয়াই বিয়োগ 0 প্লাস জেড বিয়োগ 0, এবং একটা হচ্ছে আই, একটা হচ্ছে জে, একটা হচ্ছে কি। এটাই হচ্ছে আসলে মূলত অবস্থান ভেক্টর। তাহলে আমরা সেটাই করব কার ক্ষেত্রে? পি বিন্দুর ক্ষেত্রে। তাহলে দেখো আমরা এখানে একটা চিত্র রেখেছি। একটা হচ্ছে পি ভেক্টর, একটা হচ্ছে কিউ ভেক্টর। আসলে এটা ভেক্টর না, এখানে একটা হচ্ছে পি বিন্দু, একটা হচ্ছে কিউ বিন্দু, দুটো বিন্দুর স্থানাঙ্ক এখানে দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে আমাদের বলা হয়েছে পি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে আমরা পি বিন্দুর অবস্থান ভেক্টর এখান থেকে নির্ণয় করব। পি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা এটাকে কি বলবো? ওপি বলবো, তাই না? ওপি। এবং এটাকে কিন্তু আমরা আবার পি ভেক্টর বলতে পারি, কারণ এখানে বলাই হয়েছে যে পি দ্বারা পি এবং কিউ দ্বারা চিহ্নিত করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করবো? আমরা এই বিন্দুর স্থানাঙ্ক থেকে এই বিন্দুর স্থানাঙ্ক বিয়োগ দিব, অর্থাৎ এটা থেকে। তাহলে 3 - 0 এটা হবে আই, প্লাস -4 - 0 এটা হবে জে, প্লাস 5 - 0 এটা হবে কে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 3i - 4j প্লাস 5k। এটাই হচ্ছে আমাদের মূলত পি বিন্দুর অবস্থান ভেক্টর। এটা কিন্তু একটা আনসার হয়ে গেছে, পি বিন্দুর অবস্থান ভেক্টর। এবং তাহলে আমাদের যেহেতু পরেরটাতে বলা হয়েছে যে পি কিউ এর সমান্তরালে একটি একক ভেক্টর নির্ণয় করো, তাহলে পি কিউ ভেক্টর আমাদেরকে বের করতে হবে। আর পি কিউ ভেক্টর বের করার জন্য অবশ্যই কিউ বিন্দুর স্থানাঙ্ক বা কিউ বিন্দুর অবস্থান ভেক্টর এটার মতো করে বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে বের করব যে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর এটা হচ্ছে, তাহলে এটা হলো ও কিউ, এটাকে আমরা কিউ ভেক্টর নামে চিহ্নিত করতে পারি। তাহলে সেখানে আমাদের কি বলা যায়? এটা থেকে তাহলে 2 - 0 তাহলে আই, তারপরে প্লাস কি হবে? দেখো -1 - 0 এটা হবে জে, তারপরে প্লাস কি হবে? 1 - 0 এটা হবে কে। আচ্ছা, তাহলে আমরা বিয়োগ করে কি পাচ্ছি? 2i তারপরে -j প্লাস কে। এটি হচ্ছে আমরা পাচ্ছি ও কিউ ভেক্টর, অর্থাৎ কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে আমরা এবার পি কিউ ভেক্টরটা বের করব। পি কিউ ভেক্টর কোনটা? এই দেখো, এটা আমরা যোগ করেছি, এটা হচ্ছে পি কিউ ভেক্টর। তাহলে এই ভেক্টরটা বের করব কিভাবে? কিউ বিন্দুর স্থানাঙ্ক থেকে আমরা যদি পি বিন্দুর স্থানাঙ্ককে বিয়োগ করি তাহলে কিন্তু পি কিউ ভেক্টর পেয়ে যাবো। অতএব পি কিউ ভেক্টর সমান সমান কি করতে হবে আমাদের? তাহলে ওপি মাইনাস ও কিউ, এটা মানে কি? মানে হচ্ছে মূলত কিউ মাইনাস পি ভেক্টর, তাই না? তাহলে আমরা কিউ মাইনাস পি ভেক্টর এখানে লিখি। তাহলে কিউ ভেক্টর আগে লিখতে হবে। কিউ ভেক্টর এখানে এই যে 2i - j প্লাস কে, এটা হচ্ছে কি ভেক্টর? কিউ ভেক্টর। আর পি ভেক্টর এখানে আমরা লিখব 3i - 4j প্লাস 5k, এটা হচ্ছে কিউ ভেক্টর। আমরা দুই বিয়োগ করব, তাহলে কিভাবে? দেখো 2 -
2 থেকে আমরা কি করবো মাইনাস করতেছি, মাইনাস কত মাইনাস 2 মাইনাস 3, এটা হচ্ছে i, তারপরে প্লাস, তারপরে এদিকে হচ্ছে -1, তাই না, -1 আর মাইনাস হবে প্লাস 4 হয়ে যাবে, 4 হবে j, তারপরে আবার প্লাস, আর এখানে কত আছে দেখো 1 মাইনাস 5, এই যে k এর সাথে কিছু নাই মানে 1, এত k। এবার আমরা বিয়োগফলটা পেয়ে যাবো, তাহলে কত হবে এখানে হবে -1 অন্ত লিখবো না, আমরা এখানে i লিখবো, তারপরে এখানে কত হবে প্লাস, বিয়োগ করে হবে প্লাস 3, তাহলে 3j, এবং এখানে কত পাবো না -4k। এটি হচ্ছে মূলত আমাদের PQ। তাহলে PQ আমরা পেয়ে গেছি। এখন PQ এর সমান্তরাল একক ভেক্টর, তা আমরা তো জানি যে কোনো ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর মানে কি একটা ভেক্টরকে সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে, তাহলে কিন্তু আমরা সমান্তরালে একক ভেক্টর পেয়ে যাব। এখন আমরা লিখব যে PQ এর সমান্তরালে একক ভেক্টর, তাহলে আমরা কিভাবে পাবো একক ভেক্টরকে? আমরা ইটা ধরলাম এখানে বাই এম যাই ধরি, তাহলে আমরা এখানে PQ আর এটাকে ভাগ করতে হবে কি PQ মডুলাস, অর্থাৎ PQ এর মান দ্বারা ভাগ করতে হবে। সুতরাং আমাদেরকে PQ মডুলাসের মানটা বের করে নিতে হবে এখান থেকে। তাহলে PQ মডুলাস মানটা কি হবে দেখো তো, এখান থেকে 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস -4 স্কয়ার, এটা রুট ওভার থাকবে, তাই না? তাহলে এখানে কত গেল 1 প্লাস 9 প্লাস 16, তাহলে কত হলো দেখো তো, এখানে আমরা পাচ্ছি হচ্ছে রুট ওভার 26, এটা আমরা পাচ্ছি। সুতরাং আমরা এটা বা একক ভেক্টর কি দাঁড়াবে, তাহলে এই ভেক্টরটার মান আমরা বসাই 1 প্লাস i প্লাস 3j মাইনাস 4k, এটা নিচে কি বসাবো আমরা রুট ওভার 26, এটা এখানে আমরা অ্যান্সার দিতে পারি, অথবা আমরা যদি লিখি ভেঙে লিখি 1 বাই রুট ওভার 26 i প্লাস 3 বাই রুট ওভার 26 j মাইনাস 4 বাই রুট 26k, তুমি এখানে অ্যান্সার দিতে পারো। তাহলে আমরা কিন্তু ক নাম্বার প্রশ্নের অ্যান্সারটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে? তো আশা করি এটা আমরা বুঝেছো। এবার আমরা খ নাম্বার প্রশ্নে আসি। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে P ও Q ভেক্টর দ্বয় একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে এখানে P এবং Q দুইটা ভেক্টর, তারা কি করে একটা ত্রিভুজের দুইটা বাহু নির্দেশ করে, সন্নিহিত বাহু। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? তাহলে আমরা একটু দেখি কিভাবে ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি। তাহলে আমরা একটু দেখি কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। দেখো এখানে আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল, তাই না? এটা আমরা খ নাম্বার প্রশ্ন, যে ত্রিভুজের ক্ষেত্রফল যার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে সমান আমরা হাফ লিখতে পারি a ক্রস b, এটা আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, তাই না? এখানে যদি দুটো ভেক্টর p আর q, সুতরাং আমরা a b লিখবো না, তাহলে কিন্তু p ক্রস q এটা লিখবো। মানে ত্রিভুজটা এরকম ধরো, মানে এরকম একটা ত্রিভুজ, এটা সন্নিহিত বাহু, এটা হলো p ভেক্টর এবং এটা হচ্ছে q ভেক্টর, ঠিক আছে? আমরা ধরে নিয়েছি। আর এখানে এটা আমরা আরেকটা ভেক্টর, তাহলে এই যে p এবং q ভেক্টর, এটা ভেক্টর a b c, এটা আমরা ধরে নিয়েছি, এটা একটা ত্রিভুজ। তাহলে এই দুটো যে ভেক্টর তার ত্রিভুজ নির্দেশ করবে, তাহলে এই ভেক্টরের বা এই ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে হাফ ইন্টু p ক্রস q। তাহলে আমাদের p আর q এর প্রথম কি করতে হবে, ক্রস গুণটা করে নিতে হবে, হ্যাঁ, নিয়ে আমাদেরকে এটা হাফ করতে হবে, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা অতএব আমরা p ক্রস q আমরা প্রথমে বের করব। তাহলে p ক্রস q, আমরা p এর q মান কত আমরা এখান থেকে লিখতে পারি, কত 3i, তারপরে মাইনাস 4j, তারপরে প্লাস 5k, এটা হচ্ছে কিসের মান, p ভেক্টরের মান। আর q ভেক্টরের মান কত 2i মাইনাস j, তারপর কত আছে প্লাস k, এটা হচ্ছে দ্বিতীয় ভেক্টরের মান। এখন আমরা ক্রস গুণ করব, তাহলে i j k, এটা তোমরা পারো। তাহলে আমি স্থানাঙ্ক করব 3 মাইনাস 4 5 মাইনাস 4 এবং 5, এখানে 2 মাইনাস 1 k, সরি 2 মাইনাস 1 1, হ্যাঁ, এটা আমরা এখন করে দেবো। তাহলে প্রথমে আমরা i দিলাম, তাহলে i নিলে কি হবে, এই সারি এই কলাম এই সারি বাদ আর এদিকে গুণ যাবে, তাহলে -4 প্লাস 5, ঠিক আছে? তারপরে আবার মাইনাস j নিব, j নিলে এটা বাদ আমরা একদিকে গুণ করবো 3 মাইনাস 10, এতে গুণ করলে 10 হয়। তারপরে কত হবে প্লাস, আমরা k নিব, k নিলে এটা বাদ, তাহলে এদিকে গুণ করবো, কত হবে -3 প্লাস 8, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা বিয়োগ করবো, তাহলে কত পাচ্ছি, এখানে শুধুমাত্র i পাচ্ছি, আর এখানে কত পাচ্ছি আমরা দেখো মাইনাস, এখানে 3 মাইনাস করি -7 হয়, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, মানে প্লাস 7 j, এটা প্লাস হয়ে যাবে। তারপরে এখানে দেখো কত হলো, এখানে বিয়োগ করে আমরা পাবো +5, তাহলে
5k। এটা হচ্ছে আমাদের পি এবং পি ক্রস কিউ এর মান। আচ্ছা, পি ক্রস কিউটা পেয়ে গেলাম। এটা আমাদের মান বের করতে হবে, এটা তাই না? আমরা যদি এটা মডুলাস আছে অর্থাৎ মান বের করতে হবে, সুতরাং আমরা কি করবো, পি ক্রস কিউ এটা আমরা মান বের করতে হবে। মান বের করতে কিভাবে, 1 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস 5 স্কয়ার রুট আবার এটা থাকতে হবে। তাহলে কত হবে, 1 প্লাস 49 প্লাস 25। তাহলে আমরা যোগ করি, কত হয় এখানে দেখো। তাহলে এখানে 5, এখানে কত হবে, এখানে 75 হবে। হ্যাঁ, 75 রুট ওভার 75। এটা হচ্ছে আমাদের পি ক্রস কিউ ভেক্টরের মানটা পেয়ে গেলাম। এখন আমরা এই সূত্র যদি বসিয়ে দিই তাহলে সহজেই আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তাহলে আমরা ক্ষেত্রফল পাবো হাফ ইন্টু, এখানে আমরা কি পেয়েছিলাম, পি ক্রস কিউ অর্থাৎ রুট ওভার 75। কার মান, পি ক্রস কিউ এর মান। সুতরাং এটাকে আমরা যদি ক্যালকুলেটর দ্বারা হিসাব করে দিই কত হয়, আমরা রুট ওভার 75 ডিভাইডেড 2 বা হাফ তাই বলি, তাহলে আমরা কত পেলাম, 4.33। আমরা आंसर পেলাম হচ্ছে 4.33 বর্গ একক। যেহেতু ক্ষেত্রফল তাহলে বর্গ একক। এটাই হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের आंसर। তো আশা করি বিষয়টা তোমরা বুঝেছো। গ নম্বর কোশ্চেন কি আছে আমরা দেখি। ধরো তোমার প্রসঙ্গ কাঠামোতে অপর একটি ভেক্টর r ইকুয়াল টু i - 2j + 3k এটা দেওয়া আছে, আর পি কিউ এবং আর চিত্র 1 এর ন্যায় একটি ঘন সামন্তরিকের তিনটি বাহু নির্দেশ করে। অর্থাৎ আমরা যে দুটো ভেক্টর আগে পেলাম পি এবং কিউ, এবং আরেকটি এখানে নতুন করে দেওয়া আছে সেটা হচ্ছে আর ভেক্টর। এই তিনটা ভেক্টর একটা সামন্তরিকের ঘন সামন্তরিকের তিনটি বাহু নির্দেশ করে। ঠিক আছে, এটা বলা আছে উদ্দীপকে। তাহলে সেই সামন্তরিকটির আয়তন নির্ণয় করতে হবে এবং উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন করবে। আমরা চিত্র 1 দেখতে পাচ্ছি, এখানে একটা ঘন সামন্তরিক। অর্থাৎ এই সামন্তরিকের যে 6টা তল আছে, প্রত্যেকটা তলে কিন্তু একটা সমান মাপের সামন্তরিক। ঠিক আছে, তাহলে এটা হলো সেই সামন্তরিক। তো এখানে আমরা ধরে নিয়েছি এটা হচ্ছে পি কিউ ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর এবং এদের লব্ধি হচ্ছে আর ভেক্টর। ঠিক আছে, আমরা সামন্তরিক সূত্র থেকে শিখেছি এটা, যে মাঝখানেটা কি লব্ধি নির্দেশ করে। ঠিক আছে, বা কর্ণটা লব্ধি নির্দেশ করে। তাহলে আমরা এই সামন্তরিকে কি করতে হবে, আমাদের সামন্তরিকের আয়তন নির্ণয় করতে হবে প্রথমে। তাহলে আমাদের যে ঘন সামন্তরিকের আয়তন সূত্রটা কি, ঘন সামন্তরিকের আয়তন, এই যে সূত্রটা হচ্ছে কি, যেখানে একটা তলের ক্ষেত্রফল, অর্থাৎ একটি তলের ক্ষেত্রফল গুণন এইচ উচ্চতা। ঠিক আছে, তাহলে আমাদের যে কোনো একটি তলের ক্ষেত্রফল বের করতে হবে, তারপর আমাদের উচ্চতা বের করতে হবে। এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা এই ঘন সামন্তরিকের আয়তন আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো 6টা এখানে তল আছে। আমরা একটা তল ধরে নিলাম যে ও এ বি সি, এই তলটা ধরে নিয়েছি আমরা। তাহলে এখানে দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে আর। তাহলে আমরা এই দুটো ভেক্টরের ক্ষেত্রফল বের করে নিই। আর আমরা জানি যে একটা সামন্তরিকের দুইটা বাহু, সামন্তরিকের দুইটা বাহু যদি আমরা ক্রস গুণ করি তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাই। অতএব ও এ বি সি সামন্তরিকের ক্ষেত্রফল, আমরা এটাকে বের করে নিব, সামন্তরিকের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আমরা ও এ বি সি, দেখো ও এ বি সি এই তলটা ধরে নিয়েছিলাম, এই তলে আমরা প্রথম ক্ষেত্রফল বের করবো। তার ক্ষেত্রফল যে আমরা দুইটা তলের বা দুইটা ভেক্টরের গুণফল কিউ আর আর দুইটা যদি ক্রস গুণ করি তাহলে সামন্তরিকের এই মানে একটা তলের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। কিউ ভেক্টর হচ্ছে 2i - j + k, এখান থেকে আমরা বসিয়েছি। আর কিউ আর ভেক্টর হচ্ছে আমরা আমাদের উদ্দীপকে দেওয়া আছে 1 + 2j - 3k, এটা হচ্ছে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা দুটো ক্রস গুণ করলাম, আমরা এই সবগুলো বসিয়ে দিলাম। 2 এখান থেকে -1, এখানে হচ্ছে 1, তারপরে এখানে সব হচ্ছে 1 + 2 - 3, এগুলো বসিয়ে দিলাম। এবার আমরা ক্রস গুণ করবো। তাহলে আমরা প্রথমে 1 কে নিয়ে নিলাম, তাহলে কি হবে দেখো, এই কলাম বা সারি বা, তাহলে মাইনাস, এটা হচ্ছে মাইনাস না +3 হবে, 3 মাইনাস, তারপরে কত হবে 2 হবে, তারপরে মাইনাস জে নিলাম। দেখো এই যে যখন নিব এই কলাম বা এই সারি বা, তাহলে গুণ করলে -6 - 1। ঠিক আছে, তাহলে এবার প্লাস নিব, কে নিলাম, এটা বা, তাহলে আমরা কি এই দুটো থাকবে। তাহলে হবে 4 + 1 এটা আমাদের आंसर। তাহলে আমরা এবার একটা ক্যালকুলেশন করব। তাহলে -i, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এই -7 +7j, আর এখানে আমরা কি পাচ্ছি +5k।
এটা আমরা পাচ্ছি। এখন আমরা এই ভেক্টরটার মান বের করবো কিউ ক্রস আর, এটা কি বের করবো, মান বের করতে হবে। তাহলে আমরা কি পাবো, -1 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এটা আমরা মডুলাস করে দিলাম। তাহলে কত পাবো, এখানে দেখো 1, এখানে 49 এবং এখানে 25। তাহলে আমরা এখানে কত পেলাম, এখানে আমরা পেলাম হচ্ছে √75। এটা আমরা এই মানটা আমরা পেয়ে গেলাম এখান থেকে, √, কত 75। এবার আমাদের এই এর মানটা বের করতে হবে। তাহলে আমরা এই মানটা একটু সাইডে লিখে রাখবো, আমরা √75 লিখে রাখলাম এবং বাকিটা আমরা একটু মুছে দেবো। এবার আমরা এখান থেকে আমরা এই ভেক্টরটা কিউ এবং আর ভেক্টর, দুইটা ভেক্টর কিন্তু যেহেতু কিউ ক্রস আর করেছিলাম, এটা কিসের মান, এটা হচ্ছে কিউ ক্রস আর এর মান। তাহলে এখানে কিউ আগে আছে আর পরে আছে, অর্থাৎ আমরা ডান হস্ত স্ক্রু নিয়ম দ্বারা আমরা দেখাই, এটা দেখাই যেহেতু ভেক্টরটা আগে কিউ আছে আর পরে আর আছে, অর্থাৎ এইদিকে রোটেশন ঘুরবে। তাহলে এদিকে যখন এদিক ঘুরবে তখন কি তার ডিরেকশন হবে কোন দিকে, উপরের দিকে। তার মানে কি, তার মানে হচ্ছে এই দিকটা হবে উপরের দিকে, এটা হলো কিউ ক্রস আর এর দিক নির্দেশ করে, ঠিক আছে। তাহলে এই যে ভেক্টরটা আমরা পেলাম, কিউ ক্রস আর যে আমরা ডিরেকশনটা পেলাম, দিকটা পেলাম, এই দিকের একটা উপাংশ আছে, এটা উলম্ব উপাংশ। উপাংশটা কি হবে, উপাংশ হবে পি কস থিটা। এইটাই কিন্তু আসলে মূলত উচ্চতা নির্দেশ করে, এটাই আসলে এইচ, আমরা এটাকে এইচ বলতে পারি, এটাই আসলে এইচ। এখন আমাদের এই জিনিসটা মান আমাদের এখানে বের করতে হবে। তাহলে এখানে একটা কিন্তু পি ভেক্টরের মান তো আমাদের জানা, কিন্তু এখানে থিটা বের করতে হবে। থিটা আসলে কোনটা, থিটা হচ্ছে দেখো এখানে পি ভেক্টরে দেখাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের কি ডিরেকশন। এদের মধ্যবর্তী একটা কোণ আছে, সেটাই হচ্ছে পি ভেক্টর। আমরা পিটাকে এখানে লিখে সুবিধা হবে, এর থিটা ভেক্টর, হ্যাঁ এটা থিটা হচ্ছে। তাহলে পি ভেক্টর এবং এদের যে ডিরেকশন আছে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে আমাদের এই থিটাটা বের করে নিতে হবে। তাহলে আমরা থিটাটা কিভাবে নির্ণয় করবো একটু খেয়াল করে দেখো। আমরা যখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করি, আমরা কি করে ডট গুণ করি, অর্থাৎ এ ডট বি সমান এ বি কস থিটা। তাহলে এখান থেকে আমরা কি করি, কস থিটা সমান কি লিখি, আমরা এ ডট বি ডিভাইডেড এ বি, আমরা কিন্তু পেয়ে যাবো। ঠিক এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। সেটা হচ্ছে দেখো একটু খেয়াল করে দেখো যে এখানে আমরা কিউ ক্রস আমরা লিখবো কিউ ক্রস আর, হ্যাঁ কিউ ক্রস আর লিখবো। তাহলে এত ডট কোনটা, এর সাথে কি ডট আছে, এর সাথে ডট আছে এই যে আমাদের পি ভেক্টর, আরেকটা ভেক্টর আছে পি, এটা ডট আছে পি ভেক্টর ইকুয়াল টু, তাহলে কি লিখবো আমরা কিউ ক্রস আর পি কস থিটা, ঠিক আছে, এটা আমরা লিখবো। তাহলে এখন আমাদের কস থিটার মানটা এখানে কি পাবো আমরা একটু খেয়াল করে দেখি। তাহলে আমরা কিউ ক্রস আর পেলাম, কিউ ক্রস আর ডট পি, হ্যাঁ এটা ডিভাইডেড, এটা পুরোটা ভাগ হয়ে যাবে কিউ ক্রস আর, ঠিক আছে, এটা আমরা পেলাম। এখানে আমরা কি পাবো দেখো, কিউ ক্রস আর ভেক্টর মানটা আমরা পূর্ববর্তী খ নম্বর কোশ্চেন আমরা পেয়েছিলাম যে i + 7j + 5k, এটা আমরা পেয়েছিলাম কিউ ক্রস আর ভেক্টরের মানটা পেয়েছিলাম। সেই সাথে এখানে আমাদের পি ভেক্টর আমাদের আগেই জানা ছিল, এখান থেকে আমরা নিয়েছিলাম পি ভেক্টর 3, দেখো এখান থেকে আমরা এখানে বসিয়েছি। এবার আমরা কি করব, নিচে দেখো নিচে কি আছে, নিচে কিউ ক্রস আর, এইটার মান কত, এটা মান হচ্ছে কিউ ক্রস আর এর মান এই যে আমরা এখানে পেয়েছিলাম, লিখেছিলাম √75 এটা, এবং এটা সাথে আছে পি ভেক্টর। এখান থেকে আমরা মানটা পাই, কত পাই দেখো তো, এখানে 9, এখানে হবে 16, এখানে হবে 25, অর্থাৎ এখানে মানটা পাবো 50, আমরা √50 মানে এখান থেকে আমরা কিন্তু পি ভেক্টর মানটা বের করলাম। তাহলে আমরা এখানে আবার ক্রস গুণ করে দেখি কত হয়, ডট গুণ করে দেখো কত হয় 1, এখানে হবে 3, আর এখানে হবে হচ্ছে কত -28, আর এখানে দেখো +25। তাহলে এখানে আমরা 75 পাচ্ছি এবং সেই সাথে √50 পাচ্ছি। তাহলে আমরা 25 আর 3 করে 28 হয়, এখানে 0 হয়ে যাচ্ছে, তাহলে পুরো মানটা আমরা 0 পাচ্ছি। তাহলে আমরা cos থিটার মান পেলাম 0। তাহলে cos থিটার মান যদি আমরা 0 পাই, তাহলে আমরা ঘন সমান্তরিকের আয়তন একটি তলের ক্ষেত্রফল গুণন এইচ, মানে কি, মানে হচ্ছে একটি তলের আয়তন মানে কিউ ক্রস আর, এটা একটি তলের আয়তন, এটাই তো কথা। এটার সাথে আমরা এইচ গুণ করে দেব। এইচ মানে কি, এইচ মানে এইটা পি cos থিটা, এটা হচ্ছে এইচ এর মান। তাহলে আমরা এটা তো পেলামই, √75 আমরা পেয়েছিলাম। আচ্ছা, পি ভেক্টরের মান পেয়েছিলাম √50, এটা পেয়েছিলাম। সেই সাথে cos থিটার মান কিন্তু 0 আমরা বের করলাম। সুতরাং সব কিছু গুণ দিলে 0 হয়ে যায়, অর্থাৎ ঘন সমান্তরিকের আয়তন হচ্ছে 0। আমাদের কিন্তু এটাই উদ্দীপিত বলা হয়েছিল যে সামান্তরিকের আয়তন নির্ণয় করো এবং উত্তরের সপক্ষে ব্যাখ্যা উপস্থাপন করো। এখন ব্যাখ্যাটা তুমি এটা বুঝেছো এবং তোমার নিজের মতো করে ব্যাখ্যাটা উপস্থাপন করবা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা ঘ নাম্বার প্রশ্নে যাবো। ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে এবার একটি নদীর প্রস্থ হিসেবে পি এর মানটি বিবেচনা করো।
ধরো কিউ সেই স্রোতের বেগ, তাহলে আমরা নদীর প্রস্থকে আমরা বলছি পি ভেক্টর, অর্থাৎ পি ভেক্টরের মান আমরা পেয়েছিলাম √50, এটাকে আমরা ধরে নিলাম প্রস্থ। তারপরে বলা হয়েছে যে ধরো কিউ সেই স্রোতের বেগ, তাহলে আমরা স্রোতের বেগকে ধরলাম হচ্ছে কিউ ভেক্টর, আমরা এটাকে ইউ ধরে নিলাম, ঠিক আছে। আমরা পেয়েছিলাম √6 এবং কিলোমিটার পার আওয়ার আমরা কেন লিখেছি, তোমাদের অ্যাসাইনমেন্টের মাঝখানে একটা কলাম সেখানে দেওয়া আছে যে বেগের একক কিলোমিটার পার আওয়ার ধরতে হবে। আচ্ছা, এবার আমরা আসি যে এবং আর নৌকার বেগ, ঠিক আছে, আর হচ্ছে নৌকার বেগ, নৌকার বেগ হচ্ছে আমরা আর ভেক্টর এবং এটার মান পেয়েছিলাম আমরা √40 এবং আমরা এটাকে ভি ধরলাম, তাহলে আমরা কিলোমিটার পার আওয়ার আমরা পেয়ে গেলাম নৌকার বেগ। এবং বলা হয়েছে ধরো তুমি সেই নৌকায় বসে আছো, এখন সবচেয়ে কম সময়ে নদী পার হতে তুমি কি ব্যবস্থা করবে, গাণিতিকভাবে দেখাও। নৌকা এর চেয়ে জোরে চালানো সম্ভব, অর্থাৎ নৌকার সর্বোচ্চ বেগে চলছে, ঠিক আছে। তাহলে আমরা জানি যে বেগের যে সূত্রটা s=vt আমরা সেখান থেকে কিন্তু জানি, তাহলে আমরা কি করব, আমরা সবচেয়ে কম সময় নৌকা চালাবো, তাহলে টি মিনিমাম, অর্থাৎ সবচেয়ে কম সময়। তাহলে টি মিনিমাম সময় আমরা কি পাবো, দেখো তো এখানে s মিনিমাম, তাহলে কোন দূরত্ব অতিক্রম করলে আমরা দ্রুত যাবো, আর এখানে ভি কিন্তু ম্যাক্সিমাম, অর্থাৎ সর্বোচ্চ বেগে যদি নৌকা চালাতে পারি এবং সবচেয়ে কম দূরত্ব যদি আমরা যেতে পারি তাহলে আমরা সবচেয়ে কম সময় নৌকা চালাতে পারবো, ঠিক আছে। তাহলে এই যে আমরা এস মিনিমাম আমরা ধরলাম, এটাই কিন্তু মিনিমাম কোনটা, তাহলে একটু খেয়াল করো। আমরা যদি এই নদীতে এইবার আমরা পার হতে চাই তাহলে আমাদের কি করতে হবে, সোজা যদি প্রস্থ আমরা পার হই, এটাই কিন্তু সবচেয়ে কম দূরত্ব। তুমি যদি এদিকে যাও যেদিকে যা দেখো এটাই হচ্ছে সবচেয়ে কম দূরত্ব, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটা তো নদীর প্রস্থ, তাহলে এটাকে আমরা এখানে ডি লিখতে পারি, d/v ম্যাক্সিমাম। এবার আমরা ভি ম্যাক্সিমামের যে মানটা সেটা আমাদের বের করতে হবে, তাই না। আচ্ছা, ভি ম্যাক্সিমাম আমরা কিভাবে বের করবো, দেখো ভি ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ বেগ যেটা, আমি যে নৌকাটা চালাবো, আমি তো এইবার আমার নৌকা চালাচ্ছি, তাহলে আমার এইবার আমি যাবো, আমার বেগটা কত, বেগটাকে শুধু নৌকার বেগ না, এখানে নৌকার বেগ এখানে স্রোতের বেগ, দুইটা বেগের লব্ধি, অর্থাৎ দুইটা বেগের যে একটা উপাংশ থাকবে সেই উপাংশ থেকে কিন্তু আমার বেগটা তৈরি হবে, সেই ভি ম্যাক্সিমাম আমরা পাবো। তাহলে আমরা কি লিখবো, যে প্রথমে এটা হচ্ছে কিসের বেগ, নৌকার বেগ, তাহলে নৌকার বেগের উপাংশ প্রস্থ বরাবর, হ্যাঁ প্রস্থ বরাবর নৌকা বেগের উপাংশ, কেন আমরা প্রস্থ বরাবর গেলে আমরা সবচেয়ে কম সময় যেতে পারবো, তাহলে প্রস্থ বরাবর নৌকার বেগ যোগ প্রস্থ বরাবর কিসের বেগ, স্রোতের বেগ, দুইটা জিনিস, প্রস্থ বরাবর নৌকার বেগ আর হচ্ছে প্রস্থ বরাবর স্রোতের বেগ, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা ভি ম্যাক্সিমামের মানটা পেয়ে যাব। তাহলে আচ্ছা, তাহলে আমরা কিন্তু জানি, দেখো খেয়াল করে দেখো যে আমরা প্রস্থ বরাবর প্রথমে নৌকার বেগ অর্থাৎ ভি, তাহলে এখানে ভি সাইন আলফা এটা হচ্ছে এই স্রোতের নৌকার বেগের উপাংশ এবং স্রোতের বেগ যেটা সেটা হচ্ছে ইউ হচ্ছে ইউ কজ আলফা, এটা হচ্ছে স্রোতের বেগের উপাংশ, এটা আমরা জানি। তাহলে ইউ কজ আলফা, এখন খেয়াল করে দেখো যে ইউটা এইটাতে আমরা ইউ আছি, আর এই যে ভি এর মানটা এটা কিন্তু আমরা জানি না, এই কোনটা কত আমরা আমাদের জানা নেই, তাই না, কিন্তু এটা কিন্তু আমরা জানি, কেন আমাদের বলা হয়েছে ইউ কজ আলফা, অর্থাৎ ইউ কিন্তু প্রস্থের সাথে কত গুণ উৎপন্ন করছে, আমরা বলে নিয়েছি প্রস্থ বরাবর, এখানে বলা আছে যে প্রস্থ বরাবর স্রোতের বেগ, তাহলে এটা হলো স্রোতের বেগ ইউ আর এটা হচ্ছে প্রস্থ, তাহলে এই কোণটা কয় ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি কোণ। সুতরাং এখানকার যে মানটা, এই মানটা কিন্তু আমরা জানি, এই আলফাটা আমরা জানি, তাহলে এখানে ভি সাইন আলফা প্লাস ইউ কস 90, তাহলে কস 90 মান কিন্তু 0, কস 90 মান 0 হলে এই অংশটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, সুতরাং আমাদের কি থাকছে, ভি ম্যাক্সিমাম মান থাকছে শুধুমাত্র ভি সাইন আলফা। এখন এই যে আলফাটা আসলে এটা মানটা কিন্তু আমাদের এখানে জানা নেই, তাই না। তাহলে আমাকে ভি ম্যাক্সিমাম সমান কি, ভি সাইন আলফা। তাহলে এই ম্যাক্সিমাম টাইমে যদি আমরা নৌকা চালাতে পারি তবেই কিন্তু আমরা কি করতে পারবো, সর্বনিম্ন সময়ে নদীটা পার হতে পারবো। তাহলে এখানে যে সাইন আলফা আছে, একটু খেয়াল করে দেখো যে এখানে ভি সাইন আলফা, তাহলে এই যে ভি ম্যাক্সিমাম মানটা আসলে কার উপর ডিপেন্ড করে, শুধুমাত্র সাইন আলফার মানের উপর নির্ভর করে। সাইন আলফার মান যদি সর্বোচ্চ হয় তাহলে এটা সর্বোচ্চ পাবো আমরা। তাহলে আমরা জানি সাইন আলফার সর্বোচ্চ মান কত, অবশ্যই +1, +1 হচ্ছে সাইন আলফার সর্বোচ্চ মান, আর সেক্ষেত্রে +1 আমরা কত হলে পাবো আমরা যদি পাই, দেখো একটু খেয়াল করে দেখো, আমরা যদি এখানে সাইন 90 ডিগ্রি হয় তাহলে কিন্তু আমাদের 1 হচ্ছে, তাই একটু খেয়াল করে দেখো যে সাইন 90 ডিগ্রি মান কিন্তু 1, অর্থাৎ সাইন ডিগ্রি মান কখন হয়, সর্বোচ্চ হয় যখন সাইনের মান হয় 90 ডিগ্রি। সুতরাং আমরা ম্যাক্সিমাম বেগ তখনই পাবো যখন আমরা কি করব, আমরা 90 ডিগ্রি করে নৌকা চালাবো, অর্থাৎ 90 ডিগ্রি করে নৌকা চালালে আমাদের এখানে মানটা হবে হচ্ছে 1, আর তখনই হবে ভি ম্যাক্সিমাম সর্বোচ্চ মান। সুতরাং আমাদের বলা হয়েছিল যে নৌকাটি যদি
কি ব্যবস্থা গ্রহণ করবে, কখন, যখন তুমি নৌকার সবচেয়ে কম সময়ে নদী পার হতে তুমি কি ব্যবস্থা গ্রহণ করবে। সুতরাং আমি কি করবো, আমি একবারে 90 ডিগ্রি কোণে আমি যদি নৌকাটা চালাই তাহলে কিন্তু আমি সর্বনিম্ন সময়ে নৌকাটা পার হতে পারবো। আশা করি বিষয়টা বুঝেছো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 9 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন যদি বলা হয়েছে নদী পার হওয়ার সবচেয়ে কম সময় কত ছিল তা নির্ণয় করো। আমরা এর পূর্ববর্তী প্রশ্নে নদীর কম সময়ে নদী পার হওয়ার যে শর্তটা অর্থাৎ টি মিনিমামের মানটা কিভাবে হবে বা কি সূত্রটা হবে সেটা আমরা আগের প্রশ্নে লিখেছিলাম। সেখান থেকে আমরা এখানে লিখেছি টি মিনিমাম ইকুয়াল টু ডি বাই ভি ম্যাক্সিমাম। এবার আমরা ডি এর মানটা বসাবো। এখান থেকে ডি এর মান হচ্ছে √50 বসালাম এবং আমরা জানি যে পূর্ববর্তী প্রশ্নে আমরা শিখেছিলাম যে 90 ডিগ্রি কোণে যদি নদীটা পার হওয়া যায় তাহলে সে সবচেয়ে কম সময় নদী পার হতে পারে। এবার আমরা এখানে মান বসাবো। দেখো ডি এর মান হচ্ছে এখানে √50 বসালাম। তারপরে ভি ম্যাক্সিমামের মান হচ্ছে আমরা পূর্ববর্তী কোশ্চেনে শিখেছিলাম যে ভি sin 90। এবার আমরা হিসাবটা করব। এখানে আছে √50, তারপর আছে ভি এর মান হচ্ছে এখানে √14 ইনটু এখানে sin 90 মান কিন্তু 1 আমরা সবাই জানি। এবার আমরা হিসাবটা করব। হিসাবটা দেখব আমরা কত মান আছে, √50 ডিভাইডেড √14 আমরা মান পাচ্ছি কত 1.89। আমরা মানটা পাওয়া হচ্ছে 1.89 আওয়ার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ সবচেয়ে কম সময় হচ্ছে 1.89 মানে আওয়ার। আশা করি এই কোশ্চেনটা তোমরা বুঝেছো। প্রিয় শিক্ষার্থীরা, এবার সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে যে এখন এই নদী সবচেয়ে কম দূরত্বে পার হতে নৌকাটির বেগের এবং সময়ের কোনো পরিবর্তন করতে হবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। আমরা পূর্বের কোশ্চেনে বলেছিলাম যে সবচেয়ে কম সময়ে নদী পার হওয়ার কথা, আর এখানে হচ্ছে সবচেয়ে কম দূরত্বে নদী পার হওয়ার কথা। তাহলে আমরা যে নদীটা এঁকেছিলাম একটু আবার খেয়াল করো যে সবচেয়ে কম দূরত্ব মানে কোনটা, সবচেয়ে কম দূরত্ব হচ্ছে এই প্রস্থ বরাবর, তাই না? এই প্রস্থ বরাবর হচ্ছে কম দূরত্ব। তাহলে এখন আমার টার্গেট হচ্ছে আমি এই বরাবর নদী পার হবো, অর্থাৎ এটা হচ্ছে স্রোতের বেগ ইউ, এটা হচ্ছে আমার নৌকার বেগ, পার হওয়ার বেগ আছে, আমাকে এই বরাবর পার হতে হবে। অর্থাৎ আমি এখানে যদি একটা বিন্দু ধরি এক্স, এই এক্স বিন্দু বরাবর আমাকে যেতে হবে। কিন্তু যেহেতু এদিকে সামনের দিকে কিন্তু স্রোত প্রবাহিত হচ্ছে, এদিকে স্রোত হচ্ছে, তাহলে আমি যদি এই বরাবর রওনা হই তাহলে আমি কি এদিকে যেতে পারবো না, কারণ স্রোত আমাকে কি করবে, স্রোত আমাকে অন্যদিকে ভাসিয়ে নিয়ে যাবে। সুতরাং আমি যদি এই সোজা বরাবর নৌকাটা পার হতে চাই তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই আমাকে এই দিক বরাবর আমাকে রওনা হতে হবে। আমি যদি এই দিক বরাবর রওনা হই তাহলে আমি একমাত্র আমি নদীর প্রস্থ বরাবর নৌকাটা পার হতে পারবো। সুতরাং আমাকে স্রোতের সাথে কি করতে হবে, এটা আলফা কোণ বরাবর আমাকে রওনা হতে হবে। এই কারণে আমি এখানে লিখেছি যে ধরি সর্বনিম্ন দূরত্বের জন্য আলফা কোণে নৌকা চালাতে হবে, অর্থাৎ এই আলফা কোণে যদি আমি নৌকা চালাই তবে আমি সর্বনিম্ন দূরত্বে এই নদীটা অতিক্রম করতে পারবো। সেক্ষেত্রে আমাকে এখানে আমি লিখেছি tan 90, কারণ আমরা তো জানি যে আমরা টার্গেট হচ্ছে এইটা, আমি এইবার পার হবো। সুতরাং এখানে যে থিটা, এই থিটা মান হচ্ছে কিন্তু 90 ডিগ্রি। কারণ কি, কারণ হচ্ছে আমি এই বরাবর পার হবো নৌকাটা, এটা হচ্ছে থিটা মান হচ্ছে 90 ডিগ্রি বসিয়ে দিলাম। তারপরে আমি ভেক্টরের যে দিক নির্ণয়ের সূত্রটা লিখেছি ভি sin আলফা ইউ প্লাস ভি cos আলফা। এবার আমি এখানে মানগুলো বসিয়ে দেবো, একটু লক্ষ্য করো। তাহলে যদি মানগুলো এখানে বসিয়ে দিই, আমরা জানি যে tan 90 = 1/0 লেখা যায় আর অসংজ্ঞায়িত মানটা। তাহলে ভি sin আলফা, ভি এর মান হচ্ছে √14 sin আলফা। আর নিচে আমরা কি লিখলাম, ইউ এর মান কত দেখো, ইউ এর মান হচ্ছে √6 প্লাস ভি cos আলফা, ভি এর মান হচ্ছে √14 cos আলফা। এটা আমরা পেলাম। তাহলে আমরা যখন ক্রস গুণ করি তাহলে আমরা এই √6 পাচ্ছি এখান থেকে প্লাস √14 cos আলফা ইকুয়াল টু, আমরা এদিকে তো গুণ করে 0 হয়ে যাচ্ছে, আমরা 0 করে দিলাম, এটা আমাদের দরকার নাই। তাহলে আমার টার্গেট হচ্ছে আলফাটা বের করবো। তাহলে আমি √14 cos আলফা ইকুয়াল টু মাইনাস √6 পাচ্ছি আমি, ঠিক আছে? তাহলে আমাকে cos আলফা নির্ণয় করতে হবে। cos আলফা সমান √6 ডিভাইডেড √14 বা আলফা ইকুয়াল টু cos ইনভার্স √6 ডিভাইডেড বাই √14, এটা হচ্ছে cos ইনভার্সের মান। সুতরাং আলফার মানটা কত হয় আমরা একটু দেখে নিই, আলফা এখান থেকে কত আসবে। তাহলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এখানে লিখবো যে cos ইনভার্স উপরে হচ্ছে মাইনাস √6 আর নিচে আমাদের লিখতে হবে √14। তাহলে আমরা কত মান পাচ্ছি, 130.89। আমরা পাচ্ছি হচ্ছে 130.89 ডিগ্রি।
এই কোণে আমি যদি নৌকাটা চালাই তাহলে আমি সবচেয়ে কম দূরত্বে নৌকাটা পার হতে পারবো। এখন কোশ্চেনে বলা হয়েছে যে সবচেয়ে কম দূরত্বে নৌকা পার হতে হলে বেগের এবং সময়ের পরিবর্তন করতে হবে কিনা। তাহলে এই আলফাটা হচ্ছে কোণ, দিকের পরিবর্তন। অর্থাৎ আমি দেখলাম যে পূর্ববর্তীতে আমাকে 90 ডিগ্রি কোণে নৌকা পার হতে হচ্ছিল। অর্থাৎ আমি যখন নৌকাটাকে সর্বনিম্ন সময় পার হচ্ছিলাম তখন আমার কোণ ছিল 90 ডিগ্রি, আর এখন আমার কোণ 130 ডিগ্রি প্রায়। সুতরাং আমার কোণের পরিবর্তন হয়েছে, অর্থাৎ দিকের পরিবর্তন হয়েছে। আর আমরা জানি বেগ একটা ভেক্টর রাশি, আর ভেক্টর রাশি মান অথবা দিক যে কোনো একটার পরিবর্তন হলে কিন্তু ভেক্টর রাশি পরিবর্তিত হয়ে যায়। সুতরাং এখানে যেহেতু দিকের পরিবর্তন হয়েছে, সুতরাং অবশ্যই কি করতে হবে, অবশ্যই বেগের পরিবর্তনটা করতে হবে। এই হচ্ছে একটা অংশ গেল। এবার আমরা আসি সময়ের পরিবর্তনটা করতে হবে কিনা। তাহলে আমরা এখান থেকে সময়ের মানটা কিভাবে বের করবো একটু দেখি। আচ্ছা, সময়ের মানটা আমরা তো জানি এখানে যে সময়ের মানটা প্রথমে আমাদের লব্ধি বেগটাকে বের করে নিতে হবে। লব্ধি বেগ তাহলে কি লেখা যায়, আমরা u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস 2uv cos আলফা, এটা আমাদের লব্ধি নির্ণয়ের সূত্র। তাহলে এখানে u এর মান কত, u এর মান হচ্ছে √6, এটাকে স্কয়ার করলাম, v এর মান হচ্ছে √14, এটাকে স্কয়ার করলাম, প্লাস 2u। u এর মানটা কত এখানে √6 আর v এর মান হচ্ছে √14। এই মানগুলো আমাদের এখানে আছে। আমরা এখানে যদি একবারে মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা কত পাবো দেখি। আমরা প্রথমে রুট দিলাম, রুট আবার, তাহলে এখানে স্কয়ার করে কিন্তু শুধু 6 থাকে, তাহলে 6 প্লাস এখানে স্কয়ার করে থাকে কত, শুধুমাত্র 14 থাকে, তারপর প্লাস, তাহলে আমরা 2 ইন্টু √6, তারপর আমরা আবার ইন্টু দিলাম √14, এই কয়টা মান আমরা এখানে দিলাম। তাহলে আমরা এর মান পেলাম হচ্ছে 2.82 কিলোমিটার পার আওয়ার। এটা আমরা লব্ধির মান এখান থেকে পেলাম। আচ্ছা, এদের লব্ধির মান পেলাম, তাহলে আমাদেরকে এখন কি করতে হবে, সর্বনিম্ন সময়ে যদি আমরা সর্বনিম্ন দূরত্বে আমরা যদি নৌকা চাই তাহলে আমরা কত টাইম লাগবে। আমরা একটা সূত্র জানি যে s=vt, ঠিক আছে, বা t এখানে s/v। তাহলে এখানে আমাদের এসটা কি, এসটা হচ্ছে আমাদের দূরত্ব, নদীর প্রস্থ, ঠিক আছে, আমরা এখানে d লিখবো। আর ভিটা কি, ভিটা হচ্ছে আমাদের লব্ধি বেগ, আমরা এখানে r লিখবো, ঠিক আছে। এবার d এর মানটা আমরা কত জানি, d এর মানটা আমরা আগে বলেছিলাম যে নদীর যে প্রস্থ আমাদের এখানে দেওয়া ছিল, নদীর প্রস্থ ছিল আমাদের √50, এবং এখানে r এর মানটা আমরা বের করলাম কত, 2.82। সুতরাং আমাদের t এর মানটা কত হয়, আমরা একটু আবার ক্যালকুলেটর ব্যবহার করি। আমরা দেখলাম যে √50 উপরে এবং নিচে লিখতে হবে 2.82, তাহলে আমরা পাচ্ছি 2.50। আমরা মান পাচ্ছি কত, 2.50 আওয়ার। আমরা এটাকে আমরা একটা প্রাইম দিলাম, কারণ আগে একটা সময় আমরা বের করেছিলাম, আগে ছিল আমাদের 1.89 ঘন্টা, এখন আমরা পেলাম 2.50 ঘন্টা, অর্থাৎ সময়টা কিন্তু বেশি লাগবে। সুতরাং সময়ের পরিবর্তন করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সর্বনিম্ন সময়ে যদি নৌকা পার হয় আর সর্বনিম্ন দূরত্বে যদি নৌকা পার হয় তাহলে এক্ষেত্রে বেগ এবং সময় উভয়েরই পরিবর্তন করতে হবে। তাহলে তোমরা এর পিছনে যুক্তিটা কি আছে সেটা বুঝেছো। তো আশা করি তোমরা নিজের মতো করে এই যুক্তিটা উপস্থাপন করে এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করবে। তোমরা হুবহু এখান থেকে কপি করবে না, তোমরা এখান থেকে এই বিষয়টার সারবস্তু বা বিষয়টার গাণিতিক সমস্যাগুলো দেখবে এবং তোমরা নিজের মতো করে তোমাদের অ্যাসাইনমেন্টটাকে সাজিয়ে লিখবে। তা আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।